দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের শাহবাগে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন জ্বালানি উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত, আজ ঘোষণা জানালেন ইসি সচিব। ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুত, অনুসন্ধান কাজে বিগত সরকারের ব্যর্থতার কারণে জ্বালানি খাতে সংকট বলছেন বিশেষজ্ঞরা। এবং নওগাঁয় আত্রাই নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের, সংস্কারের অভাবে বেহাল মেহেরপুরের গাংনী মহিষাখোলা সড়ক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাতে এক ব্রিফিংয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে। এর আগে দাবি দেওয়া পর্যালোচনায় সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মিসবা রহমানের রিপোর্ট। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া সহ ৩ দফা দাবিতে আন্দোলনে নামেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বেশ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনেও শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বিএসসি ইঞ্জিনিয়ার না হলে ইঞ্জিনিয়ার পদবি আসলে কেউ ইউজ করতে পারে না। আপনারা দেখে থাকবেন যে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে অনেকে ইঞ্জিনিয়ার পদবি ইউজ করতেছে। এরা হলো প্রকৌশলের আগাছা, তাই এদের কোনো রকম কোটা সুবিধা না দিয়ে 100% মেধার ভিত্তিতে নবম গ্রেডে পদোন্নতি হবে। ডিপ্লোমারা বলে যে ওরা ফিল্ড ওয়ার্ক করে নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করে, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারদের যেই পরিমাণে পড়ালেখা করা লাগে সেই পরিমাণে পড়ালেখা তো ওরা করে না। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এতে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন বুয়েট সহ বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ওই এলাকায় সভা মিছিল নিষিদ্ধ থাকায় আন্দোলন প্রতিহত চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। আন্দোলন প্রতিহতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করা হয়। এতে শিক্ষার্থী সহ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়। শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তিতে 2 পুলিশ সদস্যও আহত হয়। এদিকে শিক্ষার্থীদের দাবি দেওয়া পর্যালোচনায় সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। শাহবাগে হামলার নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যের দ্রুত বিচারের দাবিও জানায় তারা। হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার সন্ধ্যায় বৈঠক করেছেন সরকারের 2 উপদেষ্টা। পরে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, আজ আবারও বৈঠক হবে। সব পক্ষের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শাহবাগে ছাত্রদের উপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেন উপদেষ্টা। এর আগে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য 8 সদস্যের কমিটি গঠন করে সরকার, যার প্রধান করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে। যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো। উপদেষ্টা 4 জন ছাড়াও এই যে যারা আছেন সংগঠনগুলো, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই, কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা আজ, একথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার বিকেলে সংসদীয় আসন বিষয় শুনানি শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। শুনানিতে ৩৩টি জেলার ৮৪টি আবেদন পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে কমিশন এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত রায় দেবে বলে জানান আখতার আহমেদ। আমরা যে পরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরও ভালো কিছু আরও বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। ৩৩টা জেলার ৮৪টা আসন সম্পর্কিত ১১৮৫টা আপত্তি এবং ৭০৮টা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন আবু সাইদের বাবা। আজ এই মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতেই বিচার হওয়া প্রয়োজন। এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরও সুদৃঢ় করেছে। এই প্রমাণ শৃঙ্খলের মাধ্যমে অকাট্য রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য। দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে যাচ্ছে, উৎপাদনও কমছে ধারাবাহিকভাবে। এ অবস্থার জন্য বিগত সরকারের ব্যর্থতা দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেন, জলস্থলে গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে সঠিক অনুসন্ধান সম্ভব হয়নি। আর বর্তমানে বিডিং প্রসেসে অংশ নিলেও রাজনৈতিক অস্থিতিশীলতায় তা জমা দেয়নি ৭টি প্রতিষ্ঠান। এমনকি দেশের জ্বালানির সম্ভাবনা কতটুকু তাও পুরোপুরি উন্মোচন করা যায়নি। গ্যাসের মজুদ ও সংকট নিয়ে রেজা খানের ২ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। পেট্রোবাংলার তথ্য মতে দেশে মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৯টি। এর মধ্যে উৎপাদনে আছে ২০টি, উৎপাদন শুরু হয়নি ৪টিতে, আর উত্তোলনযোগ্য ৫টি গ্যাস ক্ষেত্রের মজুদ শেষ হওয়ার পথে। ২০১৫-১৬ অর্থ বছরে দেশের খনি থেকে উত্তোলন হয় ৯৭,৩০০ কোটি ঘনফুট গ্যাস। ২০১৯-২০ অর্থ বছরে যা কমে দাঁড়ায় ৮৮,৩০০ কোটি ঘনফুটে। কমতে কমতে ২০২৩-২৪ অর্থ বছরে তা এসে দাঁড়ায় ৭৪,৪০০ কোটি ঘনফুটে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে উত্তোলন করা হয় ১৮০ কোটি ঘনফুট। আমদানির মাধ্যমে চাহিদার কিছুটা মেটানো হয়, তারপরও ঘাটতি আছে ১০০ কোটি ঘনফুট। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম বলেন, অপেক্ষাকৃত কম বিনিয়োগ করেও বেশি পরিমাণ গ্যাস উত্তোলনে সক্ষম বাংলাদেশ। তারপরেও গ্যাসের প্রকৃত সম্ভাবনা এখনো উন্মোচন করা সম্ভব হয়নি। তুলনামূলকভাবে আপনি অন্যান্য দেশের সাথে যদি তুলনা করেন যে সে সমস্ত দেশ যতটা অনুসন্ধান করে যতটা গ্যাস পায়, আমরা তার চেয়ে অনেক কম অনুসন্ধান করে অনেক বেশি গ্যাস পেয়েছি। সুতরাং সেই অর্থে কিন্তু বাংলাদেশের গ্যাস সম্ভাবনাটাকে আমরা প্রকৃতভাবে উন্মোচন করি নাই। বিগত সরকারের ব্যর্থতায় নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান সম্ভব হয়নি। এখন আবার রাজনৈতিক অস্থিরতা, এতে কয়েকটি প্রতিষ্ঠানের বিডিং প্রসেস আটকে আছে বলে জানান আরেক বিশেষজ্ঞ ডক্টর মতামিম। এত বছর সময় পেয়েছে, তারা আসলে নিজস্ব স্থলে এবং জলে কোনো জায়গায় তারা উৎপাদন বা অনুসন্ধানের কাজে যায়নি। এই সরকার একটা আগের সরকারে করাই একটা যে অফশোরের যেটা আমাদের বিডিং হয়েছিল, সেখানে এখন দেখা যাচ্ছে যে 7টি কোম্পানি এই বিডিং ডকুমেন্ট কিনেছিল, কিন্তু একটি কোম্পানিও এটা জমা দেয়নি। এইটার জন্য মূলত বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, সেটাই সবচেয়ে বড় দায়ী। যেসব গ্যাস ক্ষেত্রের মজুদ শেষের দিকে তার উন্নয়নে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরামর্শও দেন তিনি। প্রকৃত জায়গায় কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, কোথায় কোথায় কূপ খনন করতে হবে, এই চিহ্নিত করার
এগুলো করার জন্য আসলে বিশেষ ধরনের পারদর্শী লোক দরকার। তো আমি মনে করি বিদেশি কোনো কোম্পানিকে যারা এই ধরনের কাজ করে তাদেরকে কন্ট্রাক্টে আমরা আনতে পারি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর ভাঙনের কবলে ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ। এতে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। টেকসই বেড়িবাঁধ না হওয়ায় প্রতি বছরই বন্যায় তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। পানি নামার পরে শুরু হয় ভাঙন। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতের আশ্বাস স্থানীয় প্রশাসনের। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নওগাঁর আত্রাই নদীর ভাঙনের ঝুঁকিতে বিশপুর ইউনিয়নের চক্রামপুর কয়লাবাড়ি থেকে পাজরভাঙ্গা পর্যন্ত ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ। বর্ষা মৌসুমে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা ও লোকালয়ে পানি প্রবেশ করে। পরে পানি নামতে শুরু করলে নদীর স্রোত বেড়ে গিয়ে ভাঙতে শুরু করে নদীর পাড় ও বেড়িবাঁধ। প্রতি বছরই বাঁধ ভাঙার কারণে জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও টেকসই বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এটা যদি ভেঙে যায় আরো ৪-৫-৬ গ্রাম আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব। এটা ভেঙে যাওয়ার জন্য আমরা স্কুলে যেতে পারি না। গরু বাছুরিয়া যাওয়ার মতন কোনো পরিবেশ নেই। এই দেখুন সামান্য একটু চান্দি আছে, এই চান্দিটা যদি বৃষ্টি ভেঙে যায় তাহলে আমরা ৪-৫টা গ্রাম এই পশ্চিম গ্রামে আসতে পারবে না। রাস্তা খুব সমস্যার, সরকার থেকে একটু এই রাস্তাটা বান্ধা দিলে একটু ভালো হতো। বেড়িবাঁধটি সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় কয়েকটি গ্রাম। তাই স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী খননের মাধ্যমে পানির প্রবাহ ঠিক করার দাবি স্থানীয় শিক্ষক সহ এই জনপ্রতিনিধিরও। হাসপাতালে দিব বা যাবে, একটা ভ্যান যাবে না, সাইকেল যাবে না, নিয়ে যাবে না। বেড়িবাঁধের জন্য এই এলাকার 3টি গ্রাম প্লাবিত হয়ে যায়। এটা দ্রুত এই কাজ হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ আরো যারা স্থানীয় প্রতিনিধি এবং ওই এলাকার যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে নিয়ে আমরা স্থানটা ভিজিট করে যেভাবে সংস্কার করে দিলে মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে আমরা সেভাবে করে দিব। ভোগান্তি লাঘবে দ্রুত বেড়িবাঁধটি সংস্কার করবে কর্তৃপক্ষ, দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে বেহাল মেহেরপুরের গাংনী থেকে মহিষাখোলা সড়ক। অসংখ্য খানাখন্দে সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এতে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রকল্প অনুমোদন পেলে কাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মেহেরপুরের গাংনীর ঝোরপাড়া মহিষাখোলা ৪ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান কাদা পানির সৃষ্টি হয়। ছোট বড় গর্ত ও খানাখন্দের ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। রোগী নিয়ে হাসপাতালে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। ৪ কিলোমিটার রাস্তা দুরবস্থার মধ্যে রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিকে বড় মাঠ আছে, সেই মাঠে প্রায় 7টি গ্রামের মানুষ চাষাবাদ করে। সেই চাষাবাদের ফসলগুলা এই রাস্তা দিয়ে উত্তোলন করা হয়। আমার জন্মের পর থেকে এই রাস্তাটা এরকম দেখছি, এই যে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের পক্ষে তো ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া সম্ভবই না। যদি ইউনিফর্ম পরে যেতে হয় তাহলে পাকা রাস্তার ওইদিকে গিয়ে আবার গোসল করা লাগবে আমাদের। ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, ছেলে মেয়ে বিয়ে হবে, একটা মানুষ আসতে পারছে না, যেতে পারছে না, একটা রুগী নিয়ে ডাক্তার বাড়ি যাবো আমরা যেতে পারছি না। কত কষ্ট মানুষ করে, আমাদের এই কষ্টের কথা কোনোদিন কেউ দেখলো না আজ পর্যন্ত। আমরা সারা জীবন সেই মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল আবাদ করি সেটা আমাদের ঘরে ওঠানোর মতন আমাদের ক্ষমতা হয় না। পথঘাটে সবই কাদার ভেতরে কেমন করে নামাজ কালাম করতে যাবো। সড়ক মেরামতের অনুমোদন পেলে নির্মাণ কাজ শুরুর কথা জানান উপজেলা প্রকৌশলী। সম্প্রতি 2025 সালে গেজেটের মাধ্যমে রাস্তাটি আইডি হয়েছে এবং আইডি হওয়ার সাথে সাথে আমরা রাস্তাগুলো বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্তিকরণের জন্য সেগুলো আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি এবং সেগুলো যদি দ্রুত পাশ হয়ে আসে তাহলে পাকা করলে সেগুলো মানুষের চলাচলের জন্য উপযোগী হবে। যাতায়াত ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কারে দ্রুত প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চান গাংনীবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
বরিশালের বাকেরগঞ্জে যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নিয়ম নীতি, যে কারণে অপচিকিৎসা, ভুয়া রিপোর্ট ও প্রতারণার শিকার হয়ে রোগীরা হারাচ্ছেন সময়, অর্থ, এমনকি জীবনও। এসবের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। এম এ শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরিশালের বাকেরগঞ্জে সরকারি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে 20টির মতো প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেগুলোর অধিকাংশেরই নেই পর্যাপ্ত চিকিৎসক, দক্ষ নার্স, দক্ষ ল্যাব টেকনোলজিস্ট কিংবা আধুনিক সরঞ্জাম। এসবের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি। ব্লাড কালেকশন করতে তো আসলে প্রতিষ্ঠানের যেটা দরকার আর কি, হ্যাঁ, মোটামুটি আমাদের এটা ট্রেন আপ করে নেওয়া হয়েছে। এখানে ডাক্তার থাকবে, এখানে নার্স থাকবে, বা হয়তো টেকনোলজি থাকবে, মেডিকেল ল্যাব অ্যাটেন্ডেন্স থাকবে, ঠিক আছে। এইগুলা আপনার ফিল আপ করার মতো তো আমাদের দেশের কালচারে নাই। অনুমোদনহীন এসব ডায়াগনস্টিক সেন্টারে সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মানসম্মত চিকিৎসা সেবা এবং সঠিক চিকিৎসার নামে এখানে অপচিকিৎসা দেওয়া হয়। আলট্রাসাউন্ড রিপোর্টে আমার বলছে যে 2টাই বাচ্চা, কিন্তু আমার বুঝতেছে তারা একটা। আমি এদের আর কি বিচার চাই। সামান্য ট্রিটমেন্ট আর সবকিছু হয়তো, কিন্তু ওরা রিপোর্টের উপর এগুলা ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর সর্বোচ্চ সেবা পায় সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যাতে নজর দেয়। অভিযোগের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, এদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। আমরা তথ্য পাওয়ার পরে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান চালাবো। ইনশাআল্লাহ আপনাদের এই যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিরসন করা সম্ভব হবে। আর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলে জানিয়ে সিভিল সার্জন বললেন, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। আমাদের যে মোবাইল কোর্ট হচ্ছে বা আমরা যে জরিমানাগুলো করছি বা দেখছি, এটা তো মনে করেন ফর দ্য টাইমিং না, এটা তো আমাদের কন্টিনিউয়াস প্রসেস এবং এইগুলো আমাদের চলতেই থাকবে। এবং যে কোনো অপরাধ, যে কোনো দুর্নীতি, কোনো কিছুকে আমরা মেনে নেব না। অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা শাখাকে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। খুলনা নগরীর শিপইয়ার্ড সড়কের উন্নয়ন কাজ বন্ধের প্রতিবাদে সমাবেশ ও প্রেস ব্রিফিং করেছে খুলনা নাগরিক সমাজ। নাটোরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করেছে জেলা প্রশাসন। নড়াইল 1 আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে দেশীয় প্রজাতির মাছের পণ্য অবমুক্ত করা হয়েছে। রাঙামাটিতে দাওয়াতে ইসলামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে 3 দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক এবং শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের, শাহবাগে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন জ্বালানি উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত, আজ ঘোষণা জানালেন ইসি সচিব। ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুত, অনুসন্ধান কাজে বিগত সরকারের ব্যর্থতার কারণে জ্বালানি খাতে সংকট বলছেন বিশেষজ্ঞরা। এবং নওগাঁয় আত্রাই নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ে বাসিন্দাদের, সংস্কারের অভাবে বেহাল মেহেরপুরের গাংনী মহিষাখোলা সড়ক।
ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনা ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।